21শে জুলাই কার, এই নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে। মমতা তৃণমূল থেকে নব তৃণমূল, সব পক্ষেরই দাবি তাদের 21শে খাঁটি। এরই মধ্যে 21শে উদযাপনে ব্রাত্য এক নিহত কংগ্রেস কর্মীর পরিবার। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালাবদলের পর প্রথম 21শে, তার আগেই আড়াআড়ি ভেঙে গিয়েছে তৃণমূল। একদিকে মমতা তৃণমূল, অন্যদিকে নব তৃণমূল, দিল্লিতে আবার এনসিপিআই। 21শে জুলাই পালন করতে চলেছে সবাই। 21শের দাবিদারি ছাড়তে নারাজ কংগ্রেসও। ফলে 21শে 4 সভা। এই টানাপোড়েনের মধ্যে ব্রাত্য নিহত এক কংগ্রেস কর্মীরই পরিবার, যাদের শহীদ পরিবার বলে কংগ্রেস এবং তৃণমূল। না, যাওয়ার দরকার নেই গো, থাক। না 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 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান। গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর, তাদের মধ্যে অন্যতম রতন মণ্ডল। 1994 সাল থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছরই 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যান নিহত রতন মণ্ডলের স্ত্রী মহারানী মণ্ডল ও ছেলে সঞ্জয় মণ্ডল। এবার সেই ছবিতে বদল। রতনের পরিবারের দাবি, এবার 21শে জুলাইয়ে আমন্ত্রণই পাননি তারা। সেটা ঠিক নেই যে যাব, এটা সিদ্ধান্ত এখন নেই, হয়নি। 2-3 দাঁড়িয়েছে, তা আমরা তো ওটা জানি না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের সভা করবে নব তৃণমূল। সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা আখরুজ্জামান রাও। আমাদের তো মূল মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশের সামনে মূল মঞ্চ, যেহেতু আমাদের মূল শহীদ হচ্ছে গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ হতে পারে না। ওনার প্রতি মাল্যদান করার পরই আমরা সভা শুরু করব। মানুষ সভাস্থলে আসবে, কোন দিক থেকে আসবে না আসবে, যারা আসবে, যাদের যেখানে সুবিধা হবে তারা সেখানেই যাবে। আমাদের পুলিশ, মিলিটারি, প্রশাসনের সব আধিকারিকের সঙ্গে লিগ্যাল পারমিশন নিয়েই আমরা সবকিছু করি। আমাদের শহীদদের প্রকৃত তর্পণ হবে, শহীদদের শ্রদ্ধা জানানো হবে, নাচ গান হবে না, সেটি একটাই মঞ্চ হবে, এখানেই শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। দেখুন, উনি কি বলেছে আমার জানা নেই, এতদিন থেকে বলে এসেছি দিদিকে, ওনাকে আমরা উনি আমাদের নেতা নন, যিনি নেত্রী তিনি বলবেন, তিনার কাছে আমরা শুনতে চাই। এতদিন এত দেরি কেন? যখন ঘর ফাঁকা হয়ে যায় তখন আর ওখানে সম্ভব নয় এটা। 21শে জুলাই শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়রা। ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ কুণালের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি এবং আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বলে এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত।
একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে, সেখানে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয়, এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়ো রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেকের। বাঁচতে ডিল করেছে নব তৃণমূল, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। মমতাকে কল্যাণের আলটিমেটাম, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা। এখন এই 2 লাখ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাপটা আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। কেন মমতাকে হুঁশিয়ারি দিলেন কল্যাণ, কি বলেছিলেন দলনেত্রী? এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে, মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণের, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলে তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা, সকলেরই একটা সেন্টিমেন্ট, যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। মমতার মামার বাড়িতে বিজেপি বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাকে প্রণাম ধ্রুব সাহার। রামপুরহাটের কুসুম্বা গ্রামে বিজেপি বিধায়ক কর্মসূচি সেরে ফেরার পথেই মমতার মামার সঙ্গে সাক্ষাৎ। বিজেপি বিধায়ককে নমস্কার করেন মমতার মামা। মমতার মামার পায়ে হাত দিয়ে প্রণাম ধ্রুব সাহার। আমাদের এমএলএ বললাম সব ভালো থাকবেন, ভালোভাবে চলুন। আপনার ভাগ্নি এখন ক্ষমতায় নেই, কেমন লাগে? হেরে গিয়েছে, লোকে ভোট দেয়নি, হেরে গিয়েছে, ছুটি আছে, এরা 5 বছর চালাক, ভালোভাবে চালালে আবার এরাই হবে। অভিষেক ব্যানার্জি যে আপনার নাতি, তার জন্য দলের এই অবস্থা। যে যা বলছে সব শুনতে হচ্ছে, আমাদের কি বলার আছে? সে যাই কে মানে ভুল করছে, এইসব কথা বলে আমরা কি অত বড় জিনিস বলতে পারবো না। আপনি কি চান মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হোক? নিশ্চয়ই, যদি লোকে ভোট দেয় নিশ্চয়ই হবে। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বাবুল সুপ্রিয়। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বাবুল সুপ্রিয়। পুরোপুরি মিউজিকে ফিরে গেছি। 14 থেকে 21 অব্দি আমার গান গাইবার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, গানে সব বন্ধ হয়ে গেছিল। দিদি সেটা আমাকে 21 সাল থেকে পারমিশন দিয়েছিলেন। এখন সেটা খুব ভালোভাবে সব জায়গায় মেসেজ চলে গেছে, এখানে ওখান থেকে প্রচুর ইনভিটেশন হচ্ছে, শো হচ্ছে। খুব ভালোভাবে 6 বছর অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান আমি কাজ করতে চাই। লাস্ট 3-4 বছর ধরে যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে এই মুহূর্তে দাদা আমি পলিটিক্সে সত্যি খুব ভীতসন্ত। আমি তো এবারে লড়তে চাইনি, কোনোভাবেই লড়তে চাইনি, দিদিকেও জানিয়েছিলাম। হঠাৎই আমাকে উনি রাজ্যসভা দিলেন, হঠাৎ অ্যানাউন্স হলো 21শে জুলাই তুমি দিদির সঙ্গে আমাকে দেখবে, যেখানে যেখানে পার্টি বলবে কিছু কিছু জায়গায় আমি যাব। 21-এর সময় যখন, তার আগে যখন আলোচনা হয়েছিল, আমি বারবার বলেছিলাম, শিবপ্রকাশ জি, কৈলাস জি, অমিত শাহকেও বলেছি যে একমাত্র লোক যে সংগঠনটা পুরো সামলাতে পারবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, ওর হাতে পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। পঞ্চায়েতের সময়, নির্বাচনের সময় মুকুল দাকে আমি বলেছিলাম যে ওনাকে পুরো দায়িত্বটা দেওয়া হোক। বিজেপি আমায় নেবে কেন? বিজেপিও আমার জন্য মালা হাতে দাঁড়িয়েনি, আমিও বিজেপির কারোকে মালা দেওয়ার জন্য মালা কিনিনি। যখনই নরেন্দ্র মোদী জি কলকাতায় আসতেন তখন উনি যে ভাষণ দিতেন বাংলায়, সেটা আমাকে লিখতে হতো। আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা দুজনেই পলিটিক্সের বাইরের লোক, আমাদের পোষায়নি, আমাদের গন্ডগোল হয়েছে, আমরা ছেড়ে দিয়েছি বিজেপি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। অনেকে তো ভয় পাচ্ছে ডিম ছড়ানি। কোথায়? আমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছি ভাই, কেন ছুটবে? আমার গাড়ির কাঁচ তো আমি কালো করিনি, লোকে হাসছে, কন্টিনিউসলি এয়ারপোর্টে ফ্লাই করছি, এখানে ওখানে যাচ্ছি, ট্রেনে করে দিল্লি থেকে একবার বম্বে গেলাম। আসানসোলের যারা আছে, আসানসোলে নামার আগে সবাই তো এসে আমায় বলে যায় যে দাদা ফিরে আসুন আসানসোলে, যথেষ্ট ভালোবাসা পাই। যখন কোনো পার্টির সঙ্গে তোমার মনিমানা হচ্ছে না, যখন তুমি পার্টি ছাড়ছো, তোমার ডেফিনেটলি পার্টির যে পদটা, এমপি হোক, এমএলএ হোক, যে টিকিটে তুমি জিতেছো, সেটা তোমার ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। আমি তো ছেড়েছিলাম, চেষ্টা করেছেন, ওখানে দুর্নীতি করেননি এবং এই ওই জায়গাগুলোতে ওনারা অত্যন্ত পপুলার, তাহলে আমার ভোটে দাঁড়ান না। বিজেপি তো সর্বভারতীয় পার্টি, তারা এখানে এত বিপুল ভোটে জয়ী হয়েছে, তাহলে তাদের টিকিটে দাঁড়িয়ে জিততে তাদের ক্ষতিটা কি আছে? একটা তালমিছড়ি ব্র্যান্ডে, যখন হাওড়া দিয়ে আসতাম, একটা তালমিছড়ি ব্র্যান্ডের না প্রচুর অ্যাড থাকতো, তাতে একটাতে লেখা থাকতো যে ছবি ও সই দেখে নেবেন, আর এটা লেখা থাকতো ছবি, সই, আর এটা কি ISI নাম্বার না কি দেখে নেবেন। এটা এখন এরকম ব্যাপার। আর সুপ্রিয়া সুলে আমার এত বন্ধু, তার বাবার বানানো পার্টি, সেটা হয়ে গেল নকল, উল্টোটা হয়ে গেল আসল। এইদিকে উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরের বানানো পার্টি, বাবার পার্টি, দুজনেরই বাবার পার্টি, সেটা হয়ে গেল নকল, অন্যটা হয়ে গেল আসল। ঝালমুড়ি তখনও খেয়েছি, এখনো খাবো, কারণ আমি যদি তখন নির্বাচিত মুখ্যমন্ত্রীর চেয়ারকে যদি সম্মান না জানাই, তাহলে এমপি হিসেবে আমি যে কাজগুলো করতে চাইছি পশ্চিমবঙ্গে, সেই কাজগুলো আমি করতে পারবো না। সিমিলারলি এখন আমার যা যা কাজ করার, সেই জন্য আমি আমাদের শুভেন্দু অধিকারী, ওর সঙ্গেও যখন বসার আমি বসবো, বাংলার কথা বলবো, আমার নেত্রী যেভাবে যা যা কথা আমাকে বলতে বলবেন, সেগুলো আমি নিশ্চয়ই অ্যাজ এ পার্লামেন্টারিয়ান পালন করবো। তিন দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তিনি। আর যে বৈঠক তিনি করেছেন, সীমান্ত সুরক্ষায় যৌথভাবে কাজ করবে পুলিশ ও বিএসএফ, উত্তরকন্যায় বিশেষ সমন্বয় বৈঠক। আর সেই বৈঠকেই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, এই বৈঠক নিয়ে লাস্ট আপডেট কি?
দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক নির্দেশ দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথমত, উপদ্রুত এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিং এর কথা তিনি বলেছেন বৈঠকে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ জমায়েত যদি হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই এলাকায় অবৈধ জমায়েত মুক্ত করবে, এমনটাও নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। বাংলায় সেনা ছাউনির সংখ্যা বাড়তে পারে এবং তার কথা মাথায় রেখেই এই বৈঠকে জমির কথা বলা হয়েছে রাজ্য সরকারের কাছে। যেটা সূত্র মারফত খবর, চিকেন নেককে কেন্দ্র করে পরিকাঠামো বাড়ানো যায়, যাতে তার জন্য অতিরিক্ত জমির প্রয়োজন, এবং আইটিবিপি, এসএসবির মতো সংস্থাগুলি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই অতিরিক্ত জমির কথা বলেছে বলে সূত্র মারফত খবর। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয় জিরো টলারেন্স নীতি নিতে হবে, এই বার্তা এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বলে সূত্র মারফত খবর। শুধু তাই না, তিনি এটাও বলছেন যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে ডিটেক্ট করে অবিলম্বে তাদের ফেরত পাঠাতে হবে। পাশাপাশি এ রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলিতে জেলাশাসক পুলিশ সুপারদের বিশেষভাবে নজরদারি করতে হবে, যাতে অবৈধভাবে কোনো কাগজপত্র তৈরি না হয়। এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় অভিযোগ এসেছে যে অবৈধভাবে ডকুমেন্ট তৈরি হয়েছে, সেই নথি যাতে কোনোভাবেই তৈরি না হয় সেটা দেখতে হবে। এছাড়াও 15 দিন অন্তর অন্তর সমন্বয় বৈঠক করতে হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, অর্থাৎ এই যে অবৈধ অনুপ্রবেশকারী থেকে শুরু করে বিভিন্ন যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে কতটা কার্যকরী হলো তা নিয়ে 15 দিন অন্তর সমন্বয় বৈঠক হবে। ধর্মীয় স্থানে যাতে কোনো অবৈধ নির্মাণ না হয় এবং যদি কোনো হয়ে থাকে তাহলে সেই সব বিষয়ে সঠিক পদক্ষেপ করতে হবে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স দেওয়া হয়েছে এবং এটা মাথায় রাখতে হবে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র জিরো টলারেন্স, এবং যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই বার্তা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বলেই সূত্র মারফত খবর। বেশ। শাহী সফরে নজরে জাতীয় নিরাপত্তা, চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব। অর্থাৎ শাহী সফরে নজরে জাতীয় নিরাপত্তা, চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক। বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে, এবং এই যে জায়গাটা, এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম, তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ